এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি জানো তো আমার না, আমার বিশ্বাস হতে চাইছে না। এত বড় একটা বাড়ি, লম্বা 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 সব গাড়ি, এগুলো সত্যি আমার? এ আবার কি কথা ইভান? তোমার নয় তো আবার কার বলো তো? হ্যাঁ, তোমারই তো সব। তুমি না ইভান খুব সুইট আছো জানো তো। কি সুন্দর মিষ্টি করে বললে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমাকে প্রমিস করো তুমি আবার অ্যাক্টিং এ ফিরে আসবে। ডোন্ট ওয়ারি, আমার তো এই ফিল্ডে চেনা চেনা লোকজন আছে, আমি তোমায় কন্ট্যাক্টস দিয়ে দেবো। ইনফ্যাক্ট আমার তো একজন চেনা চেনা বন্ধু আছে যার কাস্টিং এজেন্সি আছে। ওরা এরকম তোমার মতো নতুন ট্যালেন্টের কন্ট্রাক্ট সাইন করায়, তারপর ওরাই দায়িত্ব নিয়ে গ্রুম করায়, ওরাই ওয়ার্কশপ করায়, প্রপার ট্রেনিং দিয়ে সিনেমায় ব্রেক দেয়। তুমি চাইলে আমি কালকেই আমার বন্ধুর সাথে তোমাকে আলাপ করিয়ে দিচ্ছি। এইটাই তো চেয়েছিলাম আমি, এইটাই হিরো হতে। এর বাইরে তো কিছু চাইনি। সবসময় চেয়েছিলাম যে বড় স্ক্রিনে যাতে হিরো হতে পারি। কিন্তু জানো তো ইভান, সমস্যাটা না একটা অন্য জায়গায় জানো। ওরা মানে আরে আমার বন্ধুর এই কাস্টিং এজেন্সি, ওরা না ম্যারিড লোকজনদেরকে না একদম পছন্দ করে না, মানে আনম্যারিড লোকজনদেরকে না বেশি প্রেফারেন্স দেয়। আসলে কি বলতো, মানে সিনেমার দর্শক তো চায় যে তার পছন্দের হিরো বা হিরোইন আনম্যারিড হোক, এটা তো একটা কমন ট্রেন্ড। আর সেখানেই তো মুশকিলটা হয়ে গেছে। তুমি যদি আনম্যারিড হতে, আমি আজই আমার বন্ধুকে বলে তোমায় চান্স করে দিতাম ফিল্মে। ম্যারিড? কে ম্যারিড? দিবান সান্যাল না, দিবান সান্যাল বিয়ে? নো বিয়ে, বিয়ে তোমার নো বিয়ে। বুঝতে পারছি না, বিয়ে না ওরে বাবা, না নো বিয়ে, বিয়ে হয়নি আমার। ইভান এসব তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, বিয়ে হয়নি মানে মেঘলা তাহলে কে? হ্যাঁ, মেঘলা তোমার ওয়াইফ না? মানে তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়নি? হয়েছে, আমার হয়নি। বলছি পরিষ্কার করে পুরো বিষয়টা, বিস্তারিত বিষয়, অনেক বড় গল্প তো বলছি। বাট ওয়াও, কলেজে দেখা আমাদের।
বিরতির পর আবার আমরা মামলার শুনানি শুরু করছি। আশা করি আপনারা আর বিশৃঙ্খলা করবেন না। আপনি আপনার আর্গুমেন্ট শুরু করতে পারেন মিস ঠাকুর। মিলর্ড, একটু আগে আমাদের মহামান্য আদালতে যেটা ঘটলো তার থেকে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। আমার ক্লায়েন্ট মিস্টার অর্ণব গাঙ্গুলিকে ভয় দেখানো হয়েছিল আর বাধ্য করা হয়েছিল থানায় গিয়ে জবানবন্দি দিতে। আর সেটা আমরা বুঝতে পারছি আমাদের ইনভেস্টিগেটিং অফিসারের আচরণ দেখে। ইনফ্যাক্ট উনি আজকে কোর্টে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে থ্রেটও দিয়েছেন। এর থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি জবানবন্দি দেওয়ার সময়ও জোর খাটানো হয়েছিল, অনিয়ম করা হয়েছিল, আর সেই জন্যই আমার ক্লায়েন্ট বাধ্য হয়ে থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। মিলর্ড, এর থেকে আরেকটা জিনিসও উঠে আসছে। আমার ক্লায়েন্ট অর্ণব গাঙ্গুলি চাপে পড়ে খুনের দায় নিজের মাথায় নিয়েছিলেন, কিন্তু কেন? মানে আমি তো আর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, মানে আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আসল অপরাধী বা আসল খুনিকে আড়াল করার জন্য। এবার প্রশ্নটা হলো, আসল খুনি কে? কে বৃষ্টি সান্যালকে খুন করেছিল? কে অর্ণব গাঙ্গুলিকে চাপে ফেলে থানায় গিয়ে সারেন্ডার করতে বাধ্য করেছিল, আর কেন? এই সব প্রশ্নের উত্তর পাবো একমাত্র তদন্ত করলে। কিন্তু মিলর্ড, একটা সমস্যা থেকে যাচ্ছে। এই ঘটনাটা 21 বছর পুরনো ঘটনা, তাই শুরু থেকে তদন্ত না করলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি বৃষ্টি সান্যালের খুনের কেসটা আবার রিওপেন করা হোক। আর আমার ক্লায়েন্ট মিস্টার অর্ণব গাঙ্গুলির বয়সের কথা মাথায় রেখে ওনার জামিন মঞ্জুর করা হোক। কারণ ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ, উনি নিয়মিত অনেক ওষুধ খান। আমি আমার ক্লায়েন্টের হয়ে কথা দিচ্ছি, পুলিশের সাথে তদন্ত নিয়ে সব রকম সহযোগিতা উনি করবেন। অবজেকশন মিলর্ড, একজন লোক নিজে যেচে এসে থানায় সারেন্ডার করে বয়ান দিল, তারপর কোর্টে নিজের বয়ান সম্পূর্ণ বদলে ফেলল। শুধুমাত্র এই ঘটনার ভিত্তিতে কেসটা রিওপেন করা বা জামিনের আবেদন চাওয়া, এই দুটোরই আমি তীব্র বিরোধিতা করছি। অবজেকশন ওভাররুলড। আদালতে এখনো পর্যন্ত কোনো সেরকম প্রমাণ পাবলিক প্রসিকিউটর পেশ করতে পারেননি। তার থেকে ধারণা করা যায় যে অর্ণব গাঙ্গুলি প্রকৃত দোষী। পুলিশের কাছে খালি অভিযুক্তের জবানবন্দি ছিল, যা তিনি কোর্টে এসে বদলে ফেলেছেন। অতএব পুলিশ বা পাবলিক প্রসিকিউটরের কাছে কোনো সেরকম প্রমাণ নেই যাতে করে অভিযুক্ত অর্ণব গাঙ্গুলিকে আদালত দোষী সাব্যস্ত করতে পারে। তাই সব দিক বিচার করে এই আদালত মিস্টার অর্ণব গাঙ্গুলিকে এক্সকিউজ মি মিলর্ড, ক্ষমা করবেন আমাকে, আপনার কথার মাঝখানে কথা বলে আপনাকে বিরক্ত করছি বলে। এই কেসের সঙ্গে যুক্ত একটি খুব ইম্পর্টেন্ট প্রুফ আমার কাছে এসেছে এক্ষুনি। আমি আদালতকে অনুরোধ করব যে কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানোর আগে এই প্রুফটা যেন একবার দেখে নেওয়া হয়, প্লিজ। হ্যাঁ, প্লে করা হোক। সত্যি নয়। কোথায় কোথায় আমি এখানে, কোথায় আমি? আপনাদের চোখে কি নেওয়া হয়েছে? এখানে কোথায় আমি? এখানে তো এই লোকটা দাঁড়িয়ে আছে, আমি নেই। এই লোকটা, এই কালো কোট পরা লোকটা দাঁড়িয়ে আছে। আপনি খুনি? অর্ডার অর্ডার অর্ডার। আরে কিসের অর্ডার? কে আপনি? কোথা থেকে আসছেন? অর্ডার 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 তো মেনু কার্ড কোথায়? খাবো কি? অর্ডার অর্ডার অর্ডার। এই মুহূর্তে কোর্টের বাইরে ওনাকে নিয়ে যাওয়া হোক। ওনার মানসিক পরিস্থিতি ঠিক নেই।
পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে ওনাকে চিকিৎসা করা হোক। একজন সরকারি মনোবিদকে দেখিয়ে 7 দিনের মধ্যে কোর্টে রিপোর্ট দেওয়া হোক। তারপর আদালত মামলার শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। খাবার অর্ডার দিয়েছে, আরে খেতে হবে তো, খাবারটা লাল হয়ে যাচ্ছে। এত চেষ্টা করেও শেষ হাসিটা আমি হাসতে পারলাম না। আমার যদি মাথায় আসতো যে মেঘলা উকিল হিসেবে দাঁড়াবে, তাহলে ওই কোহেলির সঙ্গে আমি বলতাম যে মেঘলাকেও গায়েব করে দিতে। দেখুন স্যার, আমার মনে হয় মেঘলা ম্যাডামকে এতটা আন্ডার এস্টিমেট করা আমাদের একদমই উচিত। তোমার কথা আমার শোনা উচিত ছিল। ওই অর্ণবকে দোষী প্রমাণ করার জন্য সবকিছু আমি সাজিয়ে রেখেছিলাম, কিন্তু এইভাবে হাত ফসকে বেরিয়ে যাবে আমি বুঝতেই পারিনি। অর্ণব দোষী প্রমাণ হয়ে গেলে বৃষ্টির কেসটা সারা জীবনের মতো সাল্টে যেত। সেটা আমি পারলাম না একমাত্র ওই মেঘলার জন্যে। কিভাবে টাইট দিতে হয় ঘরে বাইরে সরাসির মতো আমি ওকে চেপে ধরবো, যাতে ভগবানের কাছে নিজের মৃত্যুর জন্য কামনা করে। আচ্ছা, তোমার কি মনে হয় যে ওই অর্ণবের সত্যি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন স্যার, আমি ঠিক বলতে পারবো না, তবে পর্দার আড়াল থেকে দেখে যতটুকু মনে হলো অসুস্থই। কিন্তু এই ব্যাপারেও তো আমি আপনাকে নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না, তার কারণ এটা তো মেঘলা ম্যাডামেরই চাল হতে পারে। উনি হয়তো আগের থেকেই অর্ণব স্যারকে বলে রেখেছিলেন, বুঝিয়ে রেখেছিলেন, শিখিয়ে পড়ে রেখেছিলেন যে যদি কোনো রকম বেগতিক দেখেন তাহলে অসুস্থ হওয়ার ভান করবেন, অভিনয় করবেন, অন্তত শাস্তি তাতে হবে না। ঠিক। একটা সুস্থ স্বাভাবিক লোক হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে যাবে কি করে? শোনো, যতক্ষণ এই বৃষ্টির কেসটা শেষ হচ্ছে ওই অর্ণবকে আমাদের কনফিডেন্সে রাখতে হবে। এই কেসটা শেষ হওয়া পর্যন্ত ওকে আমার দরকার। আর মেঘলার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। ওকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। জব্দ করতে হয়। রাস্তায় জ্যাম ছিল, কোর্টে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। আমি না গাড়ি থেকে নেমে কোর্টের দিকে যাচ্ছিলাম, জানো, হঠাৎ করে দেখি 2-1 আমাকে পেছন থেকে চেপে ধরলো। আমি প্রচন্ড চেষ্টা করছিলাম ছাড়ানোর, দস্তাদস্তি করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। তারপর হঠাৎ করে ওরা আমার মুখের মধ্যে কিছু একটা চেপে আমাকে গাড়িতে তুলে দিল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ম্যাডাম, তারপর কি হলো? তারপর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম যে গুদাম ঘরের মতো একটা জায়গায় আমি পড়ে আছি। প্রচুর চারিদিকে লোহার স্ক্র্যাপ ছড়ানো, আর ওরা আমার হাত পা মুখ এমনভাবে বেঁধে রেখেছে যে আমি যে চিৎকার করে কারো সাহায্যটা নেব সেটা পর্যন্ত পারছিলাম না। মাই গড, আমি তো ভাবতেই পারছি না, মানে ভাবলেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আপনার কিছু হয়নি, মানে আপনি সুস্থ আছেন অন্তত। জানো মেঘলা, ওরা আমাকে সারাটা দিন ওই ঘরে ফেলে রেখেছিল। তারপর হঠাৎ করে দেখি 2 লোক এসে, মুখোশ পরা ছিল তারা, আমার চোখ বেঁধে দিল। তারপর আবার গাড়িতে তুলে আমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে গেল। ম্যাডাম, আপনার কিছু হয়নি তো? মানে আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? না, আমি ঠিক আছি, পায়ে একটু লেগেছে। তাই মেঘলা, আমার সারা জীবনের কেরিয়ারে এরকম কোনোদিন হয়নি। ওদের সাহস কি করে হয় আমাকে কিডন্যাপ করার? রাগে আমার পুরো গা জ্বলে যাচ্ছে। ম্যাডাম, আই এম রিয়েলি সরি। মানে পিসুদাদুর কেসটা যদি আমি আপনাকে না দিতাম তাহলে তো এইসব কিছুই হতো না আপনার সাথে। আই এম রিয়েলি সরি। না মেঘলা, তোমার কোনো দোষ নেই, তুমি তো একটা জেনুইন কেস নিয়ে লড়ছিলে। আর এখন তো সেটা স্পষ্ট হয়ে গেল যে অর্ণব বাবুকে ট্র্যাপে ফেলা হয়েছে। আজ আমি যদি কোর্টে যেতাম তাহলে হয়তো আসল খুনির অসুবিধা হতো, তাই আমাকে আটকে দেওয়া হয়েছে। আই এম শিওর এর পেছনে অলোকেশ সান্যালের হাত আছে। আমারই বোঝা উচিত ছিল ম্যাডাম, অলোকেশ সান্যাল নিজেকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে।
না না মেঘলা, শুধু তুমি নয়, ভুল আমিও করেছি। আসলে প্রথম থেকে বোঝা উচিত ছিল যে এই কেসটার সঙ্গে অলোকের সান্যালের হাত আছে, তাই আমার একটু সাবধান হওয়া উচিত ছিল। আসলে আমার এত খারাপ লাগছে এখন, তোমাকে আমি কথা দিয়েও আমি অর্ণববাবুকে বাঁচাতে পারলাম না। ম্যাডাম প্লিজ আপনি এরকম বলবেন না, আপনি যথেষ্ট সাহায্য করেছেন। ইনফ্যাক্ট পিসুদাদুকে পুরোপুরি বাঁচাতে না পারলে ওনার শাস্তিটা তো আটকানো গেছে, এটাই যথেষ্ট এখন এর জন্য। ম্যাডাম এটা তুমি একটা খুব ভালো প্ল্যান করেছো মেঘলা। জজ সাহেব যদি একবার শাস্তিটা ঘোষণা করে দিতেন তাহলে অর্ণববাবুকে আর বাঁচানো যেত না। এখন অন্তত আমাদের কাছে একটা উপায় আছে অর্ণববাবুকে বাঁচানোর এবং আসল খুনিকে সাজা দেওয়ার। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু অলোকের সান্যাল কোত্থেকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়ে কেসটা ক্লোজ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো মতে সেটা আটকানো গেছে। ম্যাডাম এবার না আমাদের নেক্সট স্টেপটা ভাবতে হবে, মানে এর পরে আমরা কি করব। মেঘলা, আমাদের পরের স্টেপটা অত্যন্ত সাবধানে ভাবতে হবে। আমাদের এখন একটু অবজার্ভ করতে হবে, তারপর অলোকের সান্যালের বিরুদ্ধে সলিড প্রমাণটা জোগাড় করে তারপর অর্ণববাবুকে কোর্টে তুলতে হবে। আচ্ছা, ওনার স্ত্রী কন্যারা কেমন আছেন? মানে ওনারা কি জানেন যে অর্ণববাবু অসুস্থ? না না, ওনারা কিছুই জানেন না। ওনারা খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু আমি ওদের বুঝিয়েছি, মানে পুরোপুরি আটকানো না গেলে শাস্তিটা তো আটকানো গেছে, সেটাই আমাদের জন্য একটা বড় জিত। মানে ওনারা কোথায় এখন? বাড়িতে, আমি ওদের বাড়ি পাঠিয়েছি, খুব কান্নাকাটি করছিল তো। মেঘলা, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এখন, কারণ অলোকের সান্যালের প্রথম টার্গেট হলে তুমি। উনি খুব ভালো মতো জানেন তোমাকে যদি হারাতে পারে তাহলে ওনার সমস্ত বিপদ কেটে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি তো সাবধানে থাকবোই, কিন্তু আপনার সাথে যারা এই কাজটা করেছে বদলা না নিয়ে আমি ছাড়বো না। আপনাকে আমি নিজের গুরু মানি, আমি যা শিখেছি আইনের ব্যাপারে সবটা আপনার দান। আপনার সাথে যারা এই কাজটা করেছেন আমি তাদের কোনোদিন ক্ষমা করবো না। মানে শান্ত হও মেঘলা, একটু শান্ত হও, এত উত্তেজিত করো না। তুমি শান্ত মাথায় আগে বাড়ি যাও, সেখানে গিয়ে সমস্ত পরিস্থিতি দেখো, তারপর আমাকে জানাও, সেই বুঝে আমরা সবকিছু ডিসিশন নেব। এত উত্তেজিত হয়ে লাভ নেই এখন, একটু শান্ত হও। জানো মেঘলা, তুমি আসলে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছো। লড়াইটা খুব কঠিন, তাই তোমাকে অন্য সবার চেয়ে অনেক স্ট্রং থাকতে হবে, বুঝলে? সত্যি খোকা, আমি ভাবতে পারছি না অর্ণবের এইভাবে মাথাটা খারাপ হয়ে গেল। এই কদিন আগেও সুস্থ সবল ছিল ছেলেটা। মা বাপ বাপকেও ছাড়ে না, চলো কথাটা এভাবে বললাম। তবে আমার এমন লক্ষ্মীবন্ত বৌমাকে গুলি করে খুন করলো অর্ণব, উপরওয়ালা তো তার একটা না একটা শাস্তি দেবেনি। কোথায় শাস্তি হলো বাবা? শুনলাম তো জজ সাহেব নাকি কোনো রায় ঘোষণা করেননি। আশিস, একটা জল জ্যান্ত সুস্থ সবল মানুষ হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে গেল, এটা কি কম শাস্তি? আচ্ছা ধরো যদি জজ সাহেব শাস্তি দিতেন, উনি কি এর চেয়ে বড় কোনো শাস্তি দিতে পারতেন? আচ্ছা বৌমা, তোমার ডাক্তারি শাস্ত্রে কি বলে? মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে? হ্যাঁ বাবা, পারে। মানে হঠাৎ করে যদি কোনো মেন্টাল শক হয় সেখান থেকে এটা হওয়া পসিবল। তার সঙ্গে ভয়, উদ্বেগ, কোনো পার্টিকুলার ব্যাপার নিয়ে কোনো মেন্টাল টেনশন, এগুলো তো আছেই। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তবে এটা হওয়া পসিবল যে কোনো সুস্থ সবল মানুষ হঠাৎ করেই তার মানসিক স্থিতি হারিয়ে ফেলল। এই তো এসা, রবিকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ বাবা, এতক্ষণ ওর সাথেই কথা হচ্ছিল। বাবা, সবটা শুনে রবি তো একেবারে হতভম্ব হয়ে গেছে। সেটাই স্বাভাবিক, আমরাও কি কম হয়েছি? হ্যাঁ রে এসা, হ্যাঁ চপলা কোথায় রে? একটু ডাক না। ঠাম্মি ও রান্নাঘরেই ছিল, দাঁড়াও। চপলা, এই চপলা। বলো কি? আমি কিছু বলছি না, তোকে ঠাম্মি একবার ডাকছে, যা। হ্যাঁ ঠাম্মি বলো। হ্যাঁ রে, মহুয়া, তিতলি ওরা কোর্ট থেকে ফিরে কিছু খেয়েছে? কি করছে ওরা? ওরা কি ঘরেই এখনো? আমার তো ওদের জন্য এখন চিন্তা হচ্ছে।
না ঠাম্মি, ওরা এসে থেকে কিছু খায়নি। সেই যে ঘরে ঢুকেছে আর তো বেরোয়ও নি। খোকা, হ্যাঁ মা বলো। দেখ, অর্ণব যাই করুক না কেন, ওরা তো কোনো দোষ করেনি। আমার তো এখন চিন্তা হচ্ছে ওদের নাই চিন্তায় চিন্তায় শরীরটা খারাপ হয়ে যায়। সৃজা, যা ওদের ডেকে নিয়ে আয়, বল যে আমি ডেকেছি। হ্যাঁ দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। জানো বাবা, আমার মাঝে মাঝে কি মনে হয় আমাদের এই বাড়িটাতে না কোনো অভিশাপ লেগেছে। অভিশাপ তো থাকবেই, সেই অভিশাপ আমরা নিজে ডেকে এনেছি। পরিবারের মান সম্মানের কথা না ভেবে, জাত কুল বিচার না করে যাকে ইচ্ছে তাকে আমরা এই পরিবারে বরণ করে নিয়ে এসেছি। তো তাতে অভিশাপ আসবে না তো কি আসবে? কিছু মনে করো না মা, এসবের জন্য তুমি কিন্তু অনেকটা দায়ী। আমি কি করেছি? তুমি এসবের প্রশ্রয় দিয়েছো। তোমার নিশ্চয়ই মনে আছে যে ওই অর্ণবের সঙ্গে মহুয়ার বিয়েটা আমি মেনে নিতে পারিনি। তুমি তোমার ওই মেয়ের প্রতি স্নেহে অন্ধ হয়ে গিয়েছিলে, তাই ওটা মেনে নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। দাদা, এত বছর বাদে এইসব কথা বলে আর কি লাভ বলো তো? যা হওয়ার তা তো হয়ে গেছে। প্রশ্নটা লাভ লোকসানের নয়, প্রশ্নটা হচ্ছে শিক্ষা দীক্ষার আর পারিবারিক মূল্যবোধের।